আমি কলেজ জীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। আমার বাড়ি জামালপুর জেলায়, তো এখানে সরকারি আশিক মাহমুদ কলেজ থেকেই ছাত্রদলের রাজনীতিতে আমি যুক্ত হই। তারপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমি আরও বেশি সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে যাই ছাত্রদলের রাজনীতির সাথে। আর ছোটবেলা থেকে শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা শুনে শুনে আমরা বড় হয়েছি। তখন থেকে এই দলের প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়, যার ফলশ্রুতিতে ভার্সিটির শুরু থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে আমরা যুক্ত হই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের ছাত্র ছিলাম। তারপরে জানেন যে 111 আসে, তখন থেকে মূলত আসলে বিএনপির একটা কঠিন পথে শুরু হয়। জানেন যে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশে 111 ঘটানো হয়, মাইনাস ফর্মুলায় আসা হয়। মূলত 111 সরকারের বেশি ধকলটাই যায় বিএনপির উপর। বিএনপিকে নিশ্চিহ্ন করাই ছিল সেই সরকারের উদ্দেশ্য। তারপর সেই সরকারের পর শেখ হাসিনা ক্ষমতায় আসেন। আওয়ামী লীগও আসার পর থেকে, ক্ষমতায় আসার পর থেকে তাদেরও একটা ভীষণ হয়ে দাঁড়ায় বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে হবে, বিএনপিকে রাজনীতি করতে দেওয়া হবে না। আপনারা জানেন 111 সরকার দেশনায়ক তারেক রহমানকে, আজকের যিনি প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, তাকে বাধ্য করে দেশ ত্যাগকে। জিয়া পরিবারকে যদি এ দেশের রাজনীতি থেকে দূরে সরে রাখা যায়, তাহলে এই দেশে অনেক কিছুই করা সম্ভব, দেশবিরোধী অনেক ষড়যন্ত্রই বাস্তবায়ন সম্ভব। এই উদ্দেশ্যেই দেশি বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আপনারা জানেন যে জিয়া পরিবারকে এই দেশের রাজনীতিকে দূরে রাখার একটা ষড়যন্ত্র হয়েছিল, যা অবশেষে ব্যর্থ হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর আমাদের উপর কি অমানবিক নির্যাতনটাই হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব করে, সর্বোচ্চ নেতৃত্ব শুরু করে একদম ওয়ার্ড পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে যে দল লোকটা বিএনপি সাপোর্ট করতো, সেও এই নির্যাতনের শিকার হয়েছে। বিএনপির রাজনীতির সাথে জড়িত শুধু সেই নয়, তার পরিবার বিভিন্নভাবে নানা রকম নির্যাতনের শিকার হয়েছে। আপনারা জানেন আমাদের সময় বিএনপির সরকার যখন ক্ষমতা ছিল, তখন আমাদের ক্যাম্পাসগুলোতে একটা সহ অবস্থান ছিল। কিন্তু যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমাদেরকে ক্যাম্পাস হল নয়, শুধু ক্যাম্পাস থেকে তো বিতাড়িত করা হলোই, নানাভাবে নির্যাতন করে। আপনারা জানেন মধুর ক্যান্টিনে 2010 সালে আমরা নির্যাতিত হয়েছি। তৎকালীন আমাদের প্রেসিডেন্ট টুকু ভাইকে ক্যাম্পাসে নির্যাতন করা হয়েছে। আমাদের অনেক বন্ধুদেরকে, সহযোদ্ধাদের নির্যাতন করা হয়েছে। আমিও ব্যক্তিগতভাবে 2010-এর জুনে মধুর ক্যান্টিনে আক্রান্ত হই। আমার মাথায় আঘাত করা হয়, চাপাতি, লোহার রড সহ আমার সারা শরীরে প্রহার করা হয়। টাকরাইল ইসলাম ব্যাংক হাসপাতালে আমি 1 মাসের উপর চিকিৎসাধীন ছিলাম। এভাবে শুধু ক্যাম্পাসগুলোতে নাই, আমরা যখন তাদের এই নির্যাতনের পর আমরা হাসপাতালগুলোতে, ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যেতাম, সেখানেও তারা আমাদেরকে আক্রমণ করতো। প্রতিটা আমাদের ক্যাম্পাস এরিয়া না, শুধু ক্যাম্পাসের আশপাশেও আমরা ঠিক এক জায়গায় বসতে পারতাম না। এইভাবে ছাত্রলীগ, যুবলীগ সহ আপনারা জানেন পুলিশ বাহিনীকে আমাদের বিরুদ্ধে কিভাবে লেলিয়ে দেওয়া হয়েছিল। আমরা অনেক কষ্ট করে বিএনপির প্রতিটা নেতাকর্মী দীর্ঘ 17 বছর নানা নির্যাতন সংগ্রাম করে, লড়াই করে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রাজপথে ছিল। এদেশের মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার আন্দোলনে, এদেশের মানুষের অধিকারের আন্দোলন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশনেত্রী বেগম খালেদা গত 30 ডিসেম্বর ইন্তেকাল করেছেন। তার নির্দেশে বিএনপির প্রতিটি নেতাকর্মী নানা অমানবিক নির্যাতন সহ্য করে রাজপথে ছিল, লড়াই সংগ্রামে ছিল। আপনারা জানেন যে 24শে জুলাই অভ্যুত্থানের পর এই আন্দোলনটা প্রথমে শুরু হয়, জুলাই আন্দোলন, যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে। তখন থেকেই ছাত্র দল সহ দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিএনপি সকল অঙ্গ সংগঠন রাজপথে ছিল। আপনারা জানেন যে তখন একটা ট্যাগের রাজনীতি ছিল। তখন যদি আমরা প্রথমেই ছাত্র দল বা বিএনপির ব্যানারে থাকতাম, এই আন্দোলনটা আওয়ামী লীগ অন্য খাতে নিয়ে যেত। তাই তখন আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে যে যার অবস্থান থেকে সর্বোচ্চ মাঠে ছিলাম। আমরা প্রতিদিন মাঠে ছিলাম, প্রতিদিন প্রতিটা কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি, যারই ফলশ্রুতিতে শুধু বিএনপি নয়, আপনারা জানেন সে সময় সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছিল। এটা ছিল একটা গণ অভ্যুত্থান। তারপর সারা বাংলাদেশের মানুষের অনেক ছাত্রদলের প্রায় 50 জন নেতাকর্মী নিহত হয়েছেন, 600 নেতাকর্মী আহত হয়েছেন, গ্রেফতার হয়েছেন। তারপরে আমরা রাজপথে থেকেছি। অবশেষে সেই 5 আগস্ট খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। 5 আগস্টের পর থেকেই আপনি দেখবেন 7 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা বার্তা দিয়েছিলেন যে প্রতিহিংসার রাজনীতি নয়, প্রতিশোধের রাজনীতি নয়, আমরা সাম্যের ভিত্তিতে, ঐক্যের ভিত্তিতে এই বাংলাদেশকে বিনির্মাণে কাজ করে যাব। 5 আগস্টের পর থেকে আজকের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় একটা কথা বলে যাচ্ছে, দেশকে নতুন ভাবে গোছাতে হবে, সাজাতে হবে। এই জন্য ঐক্যের বিকল্প নেই। 5 আগস্টের পর থেকে আমরা সবাইকে নিয়ে এই দেশের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি এবং এটাই আমাদের লক্ষ্য। আমি এই কথার সাথে পুরোপুরি একমত নই। আসলে আমাদের এই সরকার এসেছে 2 মাস, 2.5 মাসের মতো, এখনই এটার মূল্যায়ন করা যাবে না। এই বিএনপি একটা বড় সংগঠন, আর গত 17 বছরে মানে আমাদের ত্যাগী সংখ্যাটা এত বেশি, এই 2 মাসে সবাইকে সব জায়গায় আসলে বসানো সম্ভব না। আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান সরাসরি তিনি আমাদেরকে দিয়ে কাজ করিয়েছেন, সারা বাংলাদেশের নেতাকর্মীদের কাজ করেছেন, তার নলেজে সবকিছু আছেন। আমার বিশ্বাস আর কিছুদিন যাক, যে যার যোগ্যতার অনুযায়ী, যে পরিশ্রমের অনুযায়ী অবশ্যই যে যার জায়গা থেকে
মূল্যায়িত হবে না, আমি বিশ্বাস করি। দলের কাছে প্রত্যাশা যারা বিগত দিনে রাজপথে ছিল, যারা লড়াই সংগ্রামে ছিল, যারা দলের জন্য কাজ করেছে, যোগ্যতা অনুযায়ী সবাইকে তার তার জায়গায় বসানো, তাকে কাজ করতে দেওয়া, সেই সুযোগ করে দেওয়া, এবং ইনশাল্লাহ আমাদের দল সেদিকেই যাচ্ছে। গত 17 বছরে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই সংগ্রাম ছিল। তারই ধারাবাহিকতায়, তারই ফলশ্রুতিতে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচিতে আসতো। আপনারা জানেন 2023 সালের 29 জুলাই আমাদের ঢাকার অভিমুখে প্রবেশ মুখে আমাদের একটা অবস্থান কর্মসূচি ছিল। এই দামি নির্বাচনের প্রতিবাদে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার পদে ঢাকার বিচার অভিমুখে আমাদের অবস্থান কর্মসূচি ছিল। তো আমি ছিলাম গাবতলীতে। তো সেদিন আপনারা জানেন যে গাবতলীতে পুলিশ সহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ মহড়া দিচ্ছিল, আমরা ছিলাম নিরস্ত্র। তো সেই আমাদের কর্মসূচিটা ছিল, তাই আমরা যখন সেই কর্মসূচিতে যাই, ছাত্রলীগ যুবলীগ যখন ওই গাবতলীতে যাই, তো তখন আমরা একটা মিছিল দেই। মিছিল দেওয়ার একটু পরেই ছাত্রলীগ যুবলীগের কর্মীরা রামদা, হকি স্টিক, দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করছিল এবং মোটরসাইকেল মহড়া দিচ্ছিল। যখন আমরা মিছিলটা দেই, একটু পরেই সেই মিছিলের একটা ডিভাইডার ছিল, ওই ডিভাইডারের উপর থেকে তারা ঢিল শুরু করে, অনবরত ঢিল দিতে থাকে। ঢিল এক পর্যায়ে আমাদের অনেক নেতাকর্মী সেই ঢিলে আহত হয়। তো তাদের কিছু লোক এসে আমাকে প্রথমে আমার এইখানে একটা বাড়ি দেয়, তো আমি পরে যাই। তারপর ওইখানে একটা বাসের ডিপো ছিল, ওইখানে নিয়ে তারা অকথ্য ভাষায় আমাকে শারীরিকভাবে নির্যাতন করে, লোহার রড, বাস পরিষ্কার করে এরকম দিয়ে যে যা পায়, আমার এই পাটা ভেঙে যায়, পুরা এই পা বাইরে ভাঙে এবং অকথ্য ভাষায় গালিগালি করে যে তোরা সরকার পতন করতে আসছিস। তারপর ওইখান থেকে মিডিয়া দেখে আমাকে বলে যে না, আর এখানে মারা যাবে না, নিয়ে আমাকে দেখবেন যে পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়, সেখানেও আমাকে নির্যাতন করা হয়। এবং অনেক আমার সঙ্গে আরেকজন ছিল শামীম ভাই, তাকেও নির্যাতন করা হয়। তারপর ওইখান থেকে আমাকে ওই অবস্থায় আমি নির্যাতিত, আমি আহত, আমার পা ভেঙে ফেলা হয়েছে, আমার পা দিয়ে রক্ত হচ্ছে, তারপরেও শুনি আমাকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ বলে যে আপনি অ্যারেস্ট। এই অবস্থা ছিল তখনকার, তাদের সামনে আমাকে মারছে, আমাকেই অ্যারেস্ট করা হচ্ছে, এই ছিল তখন শাসন ব্যবস্থা। তারপর আমাকে নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। আমাকে বলে যে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া পরে আমাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাবে তাদের, কারণ তখন আমাকে অলরেডি অ্যারেস্ট দেখানো হয় না, অ্যারেস্ট করা হয়েছে আমাকে বলছে। তারপর ওইখানে যাওয়ার পরে যখন ডাক্তাররা বলে যে কি চিকিৎসা দেবো, এ বাঁচবে কিনা সন্দেহ, আপনারা কাকে অ্যারেস্ট করবেন, তখন পুলিশ তড়িঘড়ি করে একটা মুচি নিয়ে, আমার এক ভাইয়ের কাছ থেকে মুচি লেখা নিয়ে আমাকে ওইখান থেকে ফেলে চলে আসে। এরপর আমাকে নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া যায়, আমার মাথায় রক্ত জমা থাকে। তারপর আমাকে পঙ্গু হাসপাতালে, আমি প্রায় 3 মাস পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। সেখানেও আমাদেরকে চিকিৎসা নিতে দেওয়া হয় নাই। 2-4 দিন পর থেকেই এই হাসপাতালে নেতাকর্মীরা আসতেন, মহাসচিব স্যাররা সহ, চেয়ারম্যান স্যার তখন লন্ডন ছিলেন, তিনি সার্বক্ষণিক খোঁজখবর নিতেন দপ্তর সম্পাদক সাত্তার ভাইয়ের মাধ্যমে। এইভাবে খোঁজখবর দেখে আমাকে সেই হাসপাতালেও থাকতে দিবে এটাও করা হয় না, আমাকে তাড়াতাড়ি রিলিজ দিতে হবে, এখানে চিকিৎসা নেওয়া যাবে না। এভাবে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে সমস্যার সম্মুখীন করা হতো, যা ছিল খুবই অমানবিক। আমি প্রায় 3 মাস পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম, এখনো আমার থেরাপি নিতে হয়, এখনো আমার পা পুরোপুরি ভালো হয়নি। আমরা দলের কাছে চাওয়া, শুধু আমি না, যারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে দলের প্রতিটি নির্দেশনা মেনে রাজপথে ছিল, প্রত্যেকের জন্য সঠিক মূল্যায়নটা হয় এবং আমরা বিশ্বাস করি সবার মূল্যায়ন ইনশাল্লাহ হবে। এটা একটা অনেক বড় দল, হয়তো শতভাগ না হলেও মোটামুটি সবার হবে এই প্রত্যাশা আমাদের, যে দলের কাছে যে সবাই যারা নির্যাতিত, নিপীড়িত, তাদের জন্য যেভাবে রাজনীতিটা করে এসছে, যার যতটুকু অবদান সেই অনুযায়ী তাকে মূল্যায়িত করা হয়। দেশনায়ক তারেক রহমান তার প্রতিটা বক্তব্য আপনারা শুনবেন যে প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি নয়, বিএনপি হচ্ছে ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী। আপনারা দেখবেন দেশে যখন জ্বালানি সংকট, এটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা, বিরোধী দল থেকে 5 জন সদস্য নেওয়া হয়েছিল। তো বিএনপি সব সময় চাচ্ছে দেশের কল্যাণে সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য, যারা এই দেশের ভালো চায়, যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব মানচিত্রের জন্য, দেশের সুশাসনের জন্য কাজ করতে চায়, নতুন বাংলাদেশের গড়ার জন্য কাজ করতে চায়, বিএনপি সবাইকে নিয়ে, সব মত পথকে সাথে নিয়ে পথ চলতে চায়।